শ্রেণীর ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 5-এর কেশনাগের এক্সারসাইজ 6-এর 29-এর দাগ থেকে অঙ্ক করাচ্ছি। 28-এর দাগ অবধি আমি তোমাদের আগের দুটো ভিডিওতে করে দিয়েছি। এটা এখন শুরু হচ্ছে আমাদের 29 থেকে। তো কোশ্চেন নাম্বার 29-এ কী বলেছে? কোশ্চেন নাম্বার 29-এ বলেছে, এখন শিবু এবং হারুর বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর পূর্বে হারুর বয়স শিবুর বয়সের 5 গুণ ছিল। এখন প্রত্যেকের বয়স কত হিসাব করি। আবার পড়ছি অঙ্কটা। এখন শিবু এবং হারু নামক দুজন ব্যক্তির বয়সের সমষ্টি 50 বছর। বেশ ভালো কথা। 10 বছর পূর্বে হারুর বয়স শিবুর বয়সের 5 গুণ ছিল। তার মানে শিবুর বয়স কম ছিল, হারুর বয়স তার 5 গুণ ছিল। আমরা সেটাকেই ধরি 10 বছর আগে হারুর বয়স শিবুর বয়স 5 গুণ ছিল। ধরি 10 বছর আগে শিবুর বয়স ছিল x বছর। তাহলে অতএব 10 বছর আগে হারুর বয়স কত ছিল? হারুর বয়স ছিল 5x বছর। এটা কিন্তু 10 বছর আগের বয়স। তাহলে বর্তমানে শিবুর বয়সও 10 বছর বেড়েছে, হারুর বয়সও 10 বছর বেড়েছে। তাহলে অতএব বর্তমানে শিবুর বয়স x প্লাস 10 এত বছর, এবং বর্তমানে হারুর বয়স, কারণ হারুর বয়সও 10 বছর বেড়েছে, বয়স 5x প্লাস 10 বছর। এই যে বর্তমানে এদের দুজনের বয়স, এই দুজনের বয়সের সমষ্টি তোমাকে দিয়ে দিয়েছে কত? 50। তাহলে প্রশ্নানুসারে x প্লাস 10 প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে কত? দুজনের বয়সের সমষ্টি 50 বলে দিয়েছে। তাহলে দেখো এখানে একটা x আর 5টা x, মোট যোগ করলে 6টা x হয়। এখানে 10 আর এখানে 10, 20, মানে প্লাস 10 প্লাস 10 20। সেই 20টাকে ওই পাশে নিলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, যেহেতু এ পাশে প্লাস আছে। তাহলে 50 মাইনাস 20 বা 6x সমান 50 থেকে 20 গেলে 30 থাকে। অতএব x সমান 30/6 সমান হচ্ছে কত? 5। এখানে লিখব না, আমরা 5টা এখানে লিখব। তাহলে বর্তমানে শিবুর বয়স কত আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা লিখেছিলাম বর্তমানে শিবুর বয়স x প্লাস 10 বছর। তার মানে এক্সের জায়গায় 5 আর 10 থাকবে। অতএব বর্তমানে শিবুর বয়স 5 প্লাস 10 বছর সমান 15 বছর, এবং বর্তমানে হারুর বয়স কত? হারুর বয়স হবে 5 গুণ 5। এই 5 হচ্ছে ওই 5x-এর 5 আর x-এর মান 5, তার সঙ্গে যোগ 10 এত বছর। তাহলে 5 5 আর 25 আর 10 35 বছর। এই হচ্ছে অ্যান্সার। দেখো এই 35 আর 15 যোগ করলে আমরা 50 বছর বয়স মোট পেয়ে যাচ্ছি। এটা গেল 29 দাগের অঙ্কটা। এরপর আমি তোমাদের করব 30 দাগের অঙ্কটা। কোনো সংখ্যাকে 3 দিয়ে গুণ করিয়া গুণফলকে 3 যোগ করিয়া, তাহলে কোনো একটা সংখ্যা সেই সংখ্যাকে 3 দিয়ে গুণ করছে। যে কোনো একটা সংখ্যা সেই সংখ্যাকে কী করছে? 3 দিয়ে গুণ করছে। কোনো সংখ্যাকে 3 দিয়ে গুণ করিয়া গুণফলকে, গুণ করার পরে যে গুণফলটা পাবো তার সঙ্গে 3 যোগ করছে। সেই যোগফলকে 15 দিয়ে ভাগ করছে। ভাগ করার পরে ভাগ করলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি, মানে ঘুরিয়ে নাক দেখিয়েছে আর কি বলতে পারো। 3 অপেক্ষা 2 বেশি, তার মানে এক কথা হচ্ছে 5 বেশি এটা। তাহলে আমরা সংখ্যাটি কি লিখতে পারি? ধরি সংখ্যাটি
এক্স। আশা করি তোমাদের এই যে এক্স ধরে অঙ্ক করাচ্ছি তোমরা আস্তে আস্তে এটা বুঝতে পারছো যে কিভাবে এক্স ধরে অঙ্কগুলো করতে হয় এবং সেখান থেকে এক্সের মানটাকে কিভাবে বের করতে হয়। আবার রিপিট করছি, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম তোমাদের কাছে এখন এই এক্স ধরে অঙ্ক করা কারোর কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু যখন তোমরা একটার পর দুটোর পর তিনটা অঙ্ক করবে, একটু বুঝে বুঝে করবে, দেখবে তখন আর এই অঙ্কগুলো তোমাদের কাছে এক্স ধরে করতে জটিল মনে হবে না। আমাদের ভবিষ্যতে এই এক্স ধরে অঙ্ক সমীকরণ গঠন এবং সমাধান আলাদা অধ্যায় বা চ্যাপ্টার বা এক্সারসাইজ যাই বলো না কেন রয়েছে। শুধু তাই না, আমাদের পাটিগণিতে যে অঙ্কগুলো করতে হয় উঁচু ক্লাসে 5, 6, 7, 8, 9, 10-এ, সেখানে যদি আমরা এক্স ধরে অঙ্ক করি তাহলে অনেক অঙ্কই খুব সহজে হয়ে যাবে। তাই আমরা এখন থেকেই সেটাকে শেখার চেষ্টা করছি। তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে প্রশ্নানুসারে কী বলছে দেখো, প্রশ্নানুসারে একটু একটু করে পড়বে আর বুঝে নেবে। কোনো সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে, তাহলে সংখ্যাটি এক্স ধরেছি, সেই সংখ্যাকে 3 দিয়ে গুণ করলাম, গুণ করিয়া গুণফলে 3 যোগ করলে, তার মানে এর সঙ্গে 3 যোগ করলাম, যোগ করলে যোগফলকে 15 দিয়ে ভাগ করে, তার মানে এই সংখ্যাটাকে আমরা 15 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে ভাগফলটি মানে এইটা করলে যত হবে যে ভাগফল পাবো সেই ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি, তার মানে 5 বেশি আর কি, এক কথা বলে পরে 3 যোগ 2। এবার এখান থেকে আমরা এখান থেকে এক্সের মানটাকে বের করতে পারলে সংখ্যাটি বেরিয়ে যাবে। এই এক্স গুণ 3 মানে 3x প্লাস 3, এই ভাগ মানে আমরা এটাকে বাই লিখতে পারি। এই ভাগ আর বাই একই জিনিস, কোথাও আমরা ভাগটাকে বাই আকারে লিখি, কোথাও এইভাবে লিখি। এটা সমান হচ্ছে 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে বা 3x প্লাস 3, 5 15 75, বা একটা লাইন বেশিও আমরা করতে পারি, একবারও করতে পারো। এই 5 আর 15কে আমরা গুণ করছি, 5 15 75। এবার এই 3টাকে ওই পাশে নিয়ে যাবে, এখানে যোগ ছিল তাহলে ওই পাশে গেলে বিয়োগ হবে, বা 3x = 75 মাইনাস 3, বা 3x সমান 75 থেকে 3 গেলে থাকে হচ্ছে 72। এই এক্সের সঙ্গে 3টা গুণ অবস্থা রয়েছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 72/3, এটা কাটলে পরে 3 24 72। অর্থাৎ সংখ্যাটি কত? অর্থাৎ সংখ্যাটি হলো 24। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 30-এর পরে আমি যে অঙ্কটা করছি সেই অঙ্কটা হচ্ছে 34-এর অঙ্কটা। দেখো 34 অঙ্কটা কী বলছে, একটি গুণে কতগুলি অঙ্ক মুছিয়া গিয়াছে, গুণ্যটি 999 এবং গুণফলের ডান দিকে শেষ 3টি অঙ্ক 193, অন্য কিছু পড়া যায় না, সমগ্র গুণটি লিখিয়া দেখাও। তাহলে সমগ্র গুণটা আমাকে করে দেখাতে বলছে। গুণ্য কত বলছে, 3টে 9, গুণক কত সেটা আমাকে বলেনি, তাহলে আমরা এখানটা দাগ দিলাম, এখানে কত হবে সেটা কিছু বলেনি। এরপরে কি বলছে, এরপর বলছে যে আমরা যে গুণফলটি পাবো সেই গুণফলের শেষ 3টি অঙ্ক হচ্ছে 193। তার মানে দেখো 193 যে আমরা যেভাবে গুণ করি, তোমাদের একটা কথা একটুখানি এখানে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো 2 1 2, এটাকে আমরা 1 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 2 4, 2 অক্ষে 2, 2 2 4, এটা এইখানে আমরা ক্রস দিই, ক্রস দিয়ে পরের সংখ্যাটা দিয়ে গুণ করি। ধরো 2 1 2, তারপর যদি আরও কোনো সংখ্যা থাকে আবার ধরো 2 দিলাম, তখন কি করি, এই সংখ্যাটাকে এসে ক্রস করি, ক্রস করে এই 2 দিয়ে গুণ করি, 2 2 4, 2 অক্ষে 2, 2 2 4, এইভাবে। তাহলে এই যে সংখ্যাটা প্রথম সেটা হচ্ছে এখানে নামলো, তারপরে এই সংখ্যা দুটো যোগফল সেটা এখানে নামলো, তারপরে এই সংখ্যা 3টে যোগফল সেইটা এখানে নামলো, তারপরে এই দুটো সংখ্যা যোগফল সেটা এখানে নামলো, তারপরে এই সংখ্যাটাকে নামলো। তাহলে আমাকে বলে দিয়েছে এই যে শেষ 3টে অঙ্ক, এই শেষ 3টে অঙ্ক তোমাকে বলে দিয়েছে। সেটা কত বলেছে, আমরা এখানে একটা দাগ দিয়ে সেটা লিখছি, কত, 193। শেষ 3টে সংখ্যা 193 বলে দিয়েছে। তার মানে এইখানে যে প্রথম সংখ্যাটা, একটু উদাহরণ দিকে খেয়াল রাখো, এখানে যে প্রথম সংখ্যাটা সেই সংখ্যাটা এখানে প্রথম নেমেছে, তার মানে এইখানে যে প্রথম সংখ্যাটা সেই সংখ্যাটা এখানে নেমেছে। এইবার তাহলে 9কে কত দিয়ে গুণ করলে এখানে প্রথম সংখ্যাটা 3 আসবে, 7 নং 63,
তার মানে 9কে 7 দিয়ে গুণ করলে এখানে প্রথম সংখ্যাটা আমরা 3 পাবো। তাহলে গুণ করো 7 নং 63 3 হাতে কত 6, 7 নং 63 আর 6 69 9 হাতে 6, 7 নং 63 আর 6 69, এটা পেলাম। এই একটা দাগ আমরা ক্রস দিলাম। তাহলে এই 3টা এখানটা আমরা পেয়ে গেছি, এই 3টাই নামলো। এরপর বলছি এই 9টা এখানটায় নামবে। তা 9টা যদি এখানে নামতে তাহলে এইখানে কত আসবে? এখানে 0 আসবে। অন্য কোনো সংখ্যা থাকলে তো যোগ করে সেখানে 9 থাকবে না। এখানে শূন্য বাদে যাই লিখি না কেন সেটা দেখো, তাহলে তখন আর 9-এর সঙ্গে যোগ করে এখানে কিন্তু আমরা 9 পাবো না। তার মানে এখানে কত আসবে? 0। এখানে 0 আসা মানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে এই 9কে গুণ করলে 0 আসবে। তাহলে এখানে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 9কে গুণ করলে 0 আসে না। তার মানে এই সংখ্যাটা কত হবে? 0। তাহলে 0 হলে পরে 0 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করো, এইটা নামলো। এরপরে আমরা ক্রস দেবো কোথায়? এইটা ক্রস দেবো 9, ওটা ক্রস না, এইটা ক্রস দেবো, এইটা ক্রস দেবো। এইবার এই সংখ্যাটার এখান থেকে নিচে নামবে। এটা একটু আমরা যদি এইখানে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা এখানে 1 নামবে। তাহলে এখানে যদি 1 নামতে হয়, এখানে আছে 9, তার সঙ্গে 2 যোগ করলে পরে এখানে 1 নামে। তাহলে এখানে 2 যোগ, এখানে 2 বসালে পরে 2 আনতে গেলে পরে 9কে কত দিয়ে গুণ করতে হবে? 9কে 9 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। এই যে শেষে 2 পেলাম, তার মানে এখানে যদি আমরা 8 বসাই তাহলে 8 দিয়ে এই 9কে গুণ করলে 8 নং 72-এর 2 আমরা এখানটায় পাচ্ছি। এখানে 2 কেন হিসাব করলাম? আবার বলছি, যেহেতু এই সংখ্যাটা 1 বলে দিয়েছে, তার মানে 9-এর সাথে 2 যোগ করলে 1 পাবো, 11-এর 1 পাবো। সেই জন্য এখানটায় 2 হবে এবং এখানে 8 হবে। এবার 8 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করো। 8 নং 72-এর 2 হাতে 7, 8 নং 72 আর 7 79-এর 9 হাতে 7, 8 নং 72 আর 7 79, এটা। এবার তাহলে যোগ করো 3, এটা 9 নামলো। এখান থেকে দুটো যোগ করে 9 2 11 1 হলো, হাতে 1 9 1 10, 10 আছে 16 6, হাতে 1 9 1 10 0, হাতে 1 7 1 8। এটা হচ্ছে তোমার পুরো গুণটি, সমগ্র গুণটি লিখে দাও। এটা হচ্ছে পুরো গুণটা। এবার আমরা 36-এর দাগের অঙ্কটা করছি। দেখো 36-এর দাগের অঙ্কটা কি বলছে? কোনো ব্যক্তি 2 মাসে যাহা উপায় করে মানে আয় করে, 3 মাসে তাহা খরচ করে। মানে 2 মাসে যে পয়সাটা তারা আয় করছে, 3 মাসে সেই পয়সাটা খরচ করছে। তাহলে একটা জিনিস এখানে একটু বুঝে নাও আগে। 2 মাসে যত টাকা আয় করছে, 3 মাসে তত টাকা খরচ করছে। তার মানে 3 মাসের মধ্যে 1 মাসের টাকা তারা কি করছে? সঞ্চয় করছে। 1 মাসের টাকা কি করছে তারা? 1 মাসের টাকা কিন্তু 3 মাসের মধ্যে 1 মাসের টাকা সঞ্চয় করছে। পরিষ্কার হলো? বুঝতে পেরেছো? বছর শেষে যদি তাহার 1500 টাকা সঞ্চয় হয় তবে তার মাসিক আয় কত, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি? ওই ব্যক্তি 3 মাসের খরচ চালায় 2 মাসের আয় দিয়ে। এটা অতএব 3 মাসের মধ্যে 3 বিয়োগ 2 মাসের সমান 1, এখানে সমান না, এখানে লেখো সমান 1 মাসের আয় সঞ্চয় করে। আশা করি বুঝতে পেরেছো। 1 মাসের আয় তারা 3 মাসের মধ্যে 1 মাসের আয় সঞ্চয় করে। তাহলে অতএব 12 মাসের মধ্যে সঞ্চয় করে 12/3 মাসের, এটা কাটলে 4 সমান 4 মাসের আয়। তাহলে 12 মাসে সে কী করছে? 12 মাসে যে টাকাটা সঞ্চয় করছে সেটা হচ্ছে কয় মাসের আয়? সেটা হচ্ছে 4 মাসের আয়। এবার তোমাকে বলে দিয়েছে যে সে বছরে অর্থাৎ 12 মাসে সে 1500 টাকা সঞ্চয় করে, তাই তো? সে 12 মাসে
1500 টাকা সঞ্চয় করে, তার মানে 4 মাসের আয় হচ্ছে 1500 টাকা আমরা লিখতে পারি। সেটা এখানে লিখলাম 4 মাসের মধ্যে সঞ্চয় করে এত মাসের সমান এত মাসের আয়। অতএব 3 মাসের মধ্যে এত মাসের সমান 1 মাসের আয় সঞ্চয় করে। ওই ব্যক্তি 3 মাসের খরচ চালায় 2 মাসের আয় দিয়ে, ঠিক আছে। অতএব 4 মাসে আয় করে 1500 টাকা, অতএব 1 মাসে আয় করে 1500/4 টাকা। এটা কাটলে 3 4 12, 3 30, 4 7 28, 2 5 সমান 375 টাকা। এটা হচ্ছে তার মাসিক আয়। আমি আলাদাভাবে আর কিছু লিখলাম না, উত্তর লিখলাম না। এরপরে এটা হচ্ছে তার 4 মাসের আয় করে এত টাকা, তাই 1 মাসে আয় করে এত টাকা, এটা হচ্ছে তার মাসিক আয়। এরপরে আমি চলে যাচ্ছি 37 দাগের অঙ্কটায়। 37 দাগের অঙ্কটায় বলছে কোনো লোক মৃত্যুকালে 75,000 টাকা 4 পুত্র 3 কন্যাকে ভাগ করিয়ে দিলেন। 4 জন পুত্র এবং 3 জন কন্যাকে ভাগ করে দিল, বেশ ভালো কথা। তাহলে মোট লোক কয়জন? 5 জন, বেশ। 3 কন্যা সর্বসমেত যাহা পাইল, একজন পুত্র, সরি ভুল বললাম, সর্বকে লোক কিন্তু 4 জন না, লোক হচ্ছে 4 পুত্র আর 3 কন্যা 7 জন। আচ্ছা, 3 কন্যা সর্বসমেত মানে মোট 3 কন্যা মোট যত টাকা পাইল, একজন পুত্র তত টাকা পেল। তাহলে প্রত্যেক পুত্র এবং কন্যা কত টাকা পেলে সেটা তোমাকে বের করতে বলছে। দেখো, যদি আমরা ধরে নিই একজন পুত্র পেল x টাকা, তাহলে ধরি একজন পুত্র পেল x টাকা। তাহলে পুত্র কয়জন মোট? পুত্র হচ্ছে 4 জন, অতএব 4 জন পুত্র পেল 4x টাকা। আবার একজন পুত্র যে টাকা পাচ্ছে, 3 জন কন্যা সেই টাকা পেল তাই বলছে 3 জন কন্যা কোথায় গেল? 3 কন্যা সর্বসমেত যাহা পাইল, একজন পুত্র তত পেল। তার মানে একজন পুত্র যা পেল, 3 জন কন্যা সর্বসমেত সেই টাকাটাই পেল। তাহলে লিখি, অতএব 3 কন্যা পেল x টাকা। একজন পুত্র যে টাকা পাচ্ছে, 3 জনে মিলে সেই টাকাটা পাচ্ছে। তাহলে 4 জন পুত্র পাচ্ছে চারজন পুত্র পাচ্ছে 4x টাকা, আর 3 জন কন্যা পাচ্ছে x টাকা। এই দুটো যোগফল তোমাকে দেওয়া আছে 75,000 টাকা। তাহলে প্রশ্নানুসারে 4 জন পুত্রের প্রাপ্য টাকা প্লাস 3 জন কন্যার প্রাপ্য টাকা, সেটা সমান হচ্ছে 75,000। এটা যোগ করলে কত হচ্ছে? 5x সমান 75,000। অতএব x সমান 75,000 ভাগ 5, 4 গুণ 5 15, 75, তারপরে 3টে শূন্য সমান 15,000। অতএব একজন পুত্র পায় বা পুত্র পেল 15,000 টাকা। এবার কি বলছে? একজন পুত্র যা পেল, 3 জন কন্যা তত টাকা পেল। অতএব 3 জন কন্যা মোট পেল 15,000 টাকা। অতএব একজন কন্যা পেল 15,000/3 এত টাকা। এটা কাটলে 5,000 সমান 5,000 টাকা। এইটা হচ্ছে একজন কন্যা পেল, আর এটা হচ্ছে একজন পুত্র পেল। সেটাই বলছে প্রত্যেক পুত্র এবং কন্যা কত পেলে সেটা বের করতে বলছে। তোমরা আলাদাভাবে উত্তর লিখবে আশা করি। একই ধরনের উত্তর আমি আর সেই কারণে লিখছি না। এটা আমি করলাম 37-এর অঙ্কটা। এবার আমি চলে যাচ্ছি 39-এর অঙ্কে। দেখো 39-এর অঙ্কে কী বলছে? 39-এর অঙ্ক বলছে 225 মিটার দীর্ঘ একটি স্থানের উপর সমান দূরে দূরে মোট 26টি গাছ বসানো হয়েছে।
যদি ওই স্থানটির দুই প্রান্তে দুটি গাছ বসানো হয়ে থাকে তবে যে কোনো দুটি গাছের মধ্যে দূরত্ব কত। আমি তোমাদের একটু ছবি এঁকে বোঝাই। মনে করো এইখানে গাছ বসাচ্ছে, তাহলে এখানে একটা গাছ বসিয়েছে, এখানে একটা বসিয়েছি, এখানে একটা বসিয়েছি, এখানে একটা বসিয়েছি, এখানে একটা বসিয়েছে, এখানে একটা বসিয়েছে। কী বলছে? দুই প্রান্তে দুটো বসিয়েছে, তার মানে এখানেও একটা আছে, এখানেও একটা আছে। তাহলে মোট কটা গাছ বসিয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা গাছ বসিয়েছে। তাহলে ছটা গাছ বসিয়েছে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে গ্যাপ কটা? দুটো, তিনটে, চারটে, পাঁচটা গ্যাপ। তার মানে ছটা গাছের জন্য, ছটা গাছ বসানোর জন্য আমার কটা গ্যাপের প্রয়োজন? পাঁচটা গ্যাপের প্রয়োজন। তাহলে লিখবো কি আমরা? এখানে বলছে 26টি গাছ বসিয়েছে, তার মানে 26টি গাছ বসানোর জন্য আমার 25টি গ্যাপের বা দূরত্বের দরকার। ঠিক আছে, তাহলে ধরি না 26টি গাছ বসানোর জন্য 26টি, এইভাবে লেখো, যেহেতু স্থানটির দুই প্রান্তে দুটি গাছ বসানো হয়েছে অতএব 26টি গাছ বসাতে হলে দুটি কি বলবো আমরা, 26টি গাছ বসাতে হলে দুটি গাছের মধ্যে দূরত্ব 25 বার পাবো। এই যে এখান থেকে বুঝিয়ে দিলাম, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। তোমরা দরকার হলে পরীক্ষা খাতায় এঁকে দিতেও পারো। তাহলে 26টি গাছ বসাতে হলে দুটি গাছের দূরত্ব 25 বার পাবো। এই 25 বার পাওয়ার জন্য আমাকে তাহলে 225কে 25 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা গ্যাপের মধ্যে কতটুকু, প্রত্যেকটা গ্যাপ কত মিটারে সেটা পেয়ে যাব। অতএব 225 মিটারের মধ্যে 25টি সমান দূরত্ব থাকলে দুটি গাছের মধ্যে দূরত্ব হবে 225 ভাগ 25, মানে 9 মিটার, সমান 9 মিটার। এটা অ্যান্সার। এবার আমি তোমাদের 40 দাগের অঙ্কটা করছি। দেখো 40 দাগের অঙ্কটা বলছে কোনো বাঁধ 320 মিটার দীর্ঘ, উহার ধারে ধারে সমান দূরে দূরে 64টি গাছ বসানো হয়েছে। কেবল একটি প্রান্তে একটি গাছ আছে এবং অন্য প্রান্ত হইতেও শেষ গাছের ব্যবধান সমান আছে। তাহলে কত দূরে দূরে গাছ বসানো হয়েছে তা নির্ণয় করি। এটা দুটো ঘটনা ঘটতে পারে। এই যে আমরা লম্বাকার, যদি আমরা বাতটাকে লম্বা ভাবি তাহলে কিন্তু এটা বুঝতে তোমাদের অসুবিধা হবে, কিন্তু সেই বাতটা যদি আমরা একটু এরকম ব্যাকানো বৃত্তাকারের মতন এরকম আমরা কল্পনা করি, তাহলে দেখো এইখান থেকে গাছ বসানো শুরু হয়েছে। এখানে একটা গাছ বসিয়েছে, তারপরে এখানে 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 বসিয়েছে। কিন্তু বলছে দেখো দুটো গাছের মধ্যে দূরত্ব সমান, তার মানে এই বরাবর আসতে গিয়ে শেষে যে এখানে একটা বসানো কথা, সেই গাছটা কিন্তু আর বসায়নি। কেন বসায়নি? এখানে আমার আগের থেকে গাছ বসানো রয়েছে। তাহলে এই যে প্রত্যেকটা দুটো গাছের মধ্যে পার্থক্য বা দূরত্ব, এই দূরত্বগুলো কিন্তু আমরা সমান পেলাম। এই যে এই গাছটা আর এখানে প্রথম যে গাছটা শুরু হয়েছিল এটার মধ্যে দূরত্ব কিন্তু সমান। তাহলে যদি এইভাবে আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে দেখো আমাকে গাছ বসাতে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা গাছ আমরা বসাচ্ছি। আর গ্যাপ পাচ্ছি কটা, দূরত্ব পাচ্ছি কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তার মানে ছটা দূরত্বের জন্য আমাকে ছটা গাছ বসাতে হচ্ছে।
তাহলে 64টা গাছের জন্য গাছ বসানোর জন্য সেখানে কতগুলো গ্যাপ পাবো আমরা, দুটো গাছের মধ্যে দূরত্ব পাবো, 64টা দূরত্ব পাবো। তাহলে সেই কথাটা লিখতে হবে, যেহেতু এক প্রান্তে গাছ আছে এবং অন্য প্রান্তে গাছ নেই, তবুও যে কোনো দুটি গাছের মধ্যে দূরত্ব সমান, তাই 64টি গাছ বসাতে দুটি গাছের মধ্যে ব্যবধান 64 বার থাকবে। দুটি গাছের মধ্যে ব্যবধান 64 বার থাকবে। অতএব 320 মিটার বাঁধে 64টি গাছ বসালে দুটি গাছের মধ্যে দূরত্ব হবে 320/64 মিটার, এটা কাটলে 5 সমান 5 মিটার। এটা অ্যান্সার। আমি তোমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাকি যে অঙ্কগুলো আছে আশা করি তোমরা পারবে। তার মধ্যে যদি তোমাদের কোনোটা না পারো, বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে জানালে পরে আমি অবশ্যই তোমাদের সেই অঙ্কগুলো করে দেব। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করবে, এবং যতটা সম্ভব পারো বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। এছাড়াও একটা কথা বলি, এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। যদি তোমাদের কারোর ইচ্ছা হয়, ভালো লাগে, অনলাইন ক্লাস করার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।